বিশ্ববিখ্যাত বাগদাদ নগরী প্রতিষ্ঠা দ্বিতীয় আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর। বাগদাদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটি ছিল সব আব্বাসী খলিফাদের রাজধানী। অবশ্য খলিফা মামুনুর রশিদের শাসনামলে কিছুদিনের জন্য কুরাসান রাজধানী ছিল। হালাকুকা কর্তৃক বাগদাদ ধ্বংসের পূর্ব পর্যন্ত বাগদাদই ছিল মুসলিম বিশ্ব ও পৃথিবীর আগ্রহের কেন্দ্রবিন্দু। এই নগরীকে কেন্দ্র করে রচিত হয়েছে বিখ্যাত রূপকথার গল্প আলিফ লাইলা। আব্বাসী খেলাফত মোট 525 বছর স্থায়ী ছিল। এই দীর্ঘ সময় 36 জন খলিফা খেলাফতের মস্তদে বসেন। আব্বাসী খলিফাদের মধ্যে খলিফা হারুনুর রশিদ আর মামুনুর রশিদ ছাড়া অন্য কেউ তেমন দ্রুতি চড়াতে পারেননি। মঙ্গল নেতা চেঙ্গিস খানের পুত্র সেনাপতি হালাকুকা কর্তৃক 656 হিজরিতে বাগদাদ আক্রমণ করা হয় এবং খলিফা মুস্তাসিম বিল্লাহকে হত্যার মাধ্যমে খেলাফত ধ্বংস করা হয়। এরপর যদিও মিশরের মামলুক সুলতানেরা আব্বাসী খলিফার উত্তরাধিকারীদেরকে খলিফা হিসেবে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তাদের ক্ষমতা ইউরোপের পূর্বদের মতো নামে মাত্র ছিল। আল মনসুর যখন খেলাফতের রাজধানী হিসেবে বাগদাদকে নির্বাচন করেন, তখন বাগদাদ ছোট একটি উপশহরের মতো ছিল। যদিও বাগদাদ পূর্বে ছিল বিশ্ববিখ্যাত ন্যায়পরায়ণ পারস্য শাসক নওশেরুয়ার রাজধানী, তখন শহরটি খুব জাঁকজমক ছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তা ছোট হতে থাকে। বাগদাদ ফার্সি শব্দ বাগ অর্থ বাগান আর দাতত্ব ইনসাফ বা ন্যায়পরায়ণতা। ঐতিহাসিকদের মতে নওশেরুয়ার শাসন কার্য পরিচালনার জন্য একটি বাগান তৈরি করেন, যা পরবর্তীকালে বাগদাদ নামে প্রসিদ্ধ পায় এবং রাজধানী ঘোষণা করা হয়। দজলা ও ফুরাত, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সঙ্গে যুক্ত থাকায় আরবের অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক সুজলা সুফলা। আবহাওয়া ছিল নির্মল ও অনাবিল, সব অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য উপযোগী। চারপাশে ছিল গুরুত্বপূর্ণ 4টি প্রদেশ: কুরাসান, শাম, বসরা ও কুফা। ফলে বাগদাদ ছিল আরব, অনারব, প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনস্থল। 145 হিজরিতে খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদ নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন তিনি কোরআনের একটি আয়াত পাঠ করেছিলেন: নিশ্চয়ই সমগ্র পৃথিবীর অধিপতি মহান আল্লাহ তাআলা, তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করে থাকেন। শাম, মসলু, কুফা ও কুহিস্তান প্রভৃতি অঞ্চল থেকে বড় বড় স্থপতি ও কারিগরদের ডেকে আনা হয়। প্রথম শহরের নকশা ঠিক করা হয়। মাটির নিচে ভিত্তির প্রশস্ততা 50 হাত আর মাটির উপরে 20 হাত প্রশস্ত প্রাচীর তৈরি করা হয়। পৃথিবীর মধ্যে বাগদাদই একমাত্র গোলাকার শহর। শহর বেষ্টিত প্রাচীরের 4 প্রদেশের নামে 4টি বাব বা দরজা রাখা হয়: বাবুল কুরাসান, বাবুল শাম, বাবুল কুফা এবং বাবুল বসরা। এক দরজা থেকে অন্য দরজার দূরত্ব রাখা হয় 1 মাইল। উল্লেখ্য, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে খলিফা মনসুর খেলাফতের কাজী উল কুজাত প্রধান বিচারপতি হওয়ার আহ্বান করেন। ইমাম সাহেব খলিফার নির্দেশ প্রত্যাখ্যান করেন, ফলে খলিফা তার উপর মনক্ষুণ্ণ হন এবং শাস্তি হিসাবে তাকে নির্মাণ শ্রমিকদের সঙ্গে ইট গণনার কাজে নিযুক্ত করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ আনন্দে তা গ্রহণ করেন এবং তিনি বলেন যে পূর্বের চেয়ে এই দায়িত্ব অনেক হালকা। শহরের মধ্যে শাহী প্রাসাদ, জামে মসজিদ, কসরুল জাহাব, কসরুল কুলত প্রভৃতি দৃষ্টিনন্দন শানদার স্থাপত্য এবং সৌধ নির্মাণ করা হয়। কুব্বাতুল কাজরা নামে 80 গজ উচ্চতার গম্বুজটি ছিল মনোমুগ্ধকর ও চিত্রাকর্ষক স্থাপনা। শহর নির্মাণ শেষ হলে নামকরণ করা হয় মাদিনাতুস সালাম। তবে এই নাম জনসাধারণের কাছে প্রসিদ্ধ পায়নি, শুধু সরকারি রেজিস্টারে ব্যবহৃত হতে থাকে। মনসুরের পরবর্তী খলিফা আল মাহাদি এসে বাগদাদের সম্প্রসারণ করেন। দজলা নদীর পূর্ব তীরে নতুন করে শহরকে ঢেলে সাজানো হয়। দজলা নদী বাগদাদ শহরের মধ্যে চলে আসে, ফলে শহরটি আরো চিত্রাকর্ষক ও নয়ন অবিরাম হয়ে ওঠে। সময়ের তালে তালে বাগদাদ বিস্ময়কর উন্নতি করতে থাকে। খলিফা, আমির, উমরা এবং ধনাঢ্য ব্যবসায়ীদের নিত্য নতুন রুচির সঙ্গে সঙ্গে নতুন নতুন রূপ ফুটে ওঠে। বাগদাদের সৌধগুলোর পরিচয় জানতে হলে শিবলি নোমানির ইমারাতুল ইসলাম পাঠ করতে হবে। খলিফা হারুনুর রশিদের ওজিরে আজম জাফর বার্মিক একটি সৌধ নির্মাণ করেন, যার ব্যয় খলিফা মনসুরের সমগ্র নগরী নির্মাণের চেয়ে অধিক ছিল। বাগদাদের দারুস সাজারা প্রাসাদ সম্পর্কে ঐতিহাসিক গিবন লেখেন, বিল্লাহ এই বিস্ময়কর প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদের নলে পানির ফোয়ারা ছিল, তার মধ্যে স্বর্ণ নির্মিত বৃক্ষ ছিল। বৃক্ষে অনেকগুলো ডালপালা এবং তার শাখা প্রশাখা ছিল। এই শাখা প্রশাখায় মহামূল্যবান হীরা, জহরত, মণিমুক্তা এমনভাবে সাজিয়ে রাখা হয়েছিল যে
দেখলে মনে হতো এগুলো গাছের ফুল এবং ফল। আর ডালপালায় রং বেরঙের পাখি বসিয়ে রাখা হয়েছিল, যেগুলো হাওয়ায় দুলকে বিভিন্ন গানে সুমধুর সুর তুলত। আল্লামা শিবলি নোমানী বলেন, এককালে বাগদাদে 30,000 মসজিদ আর 10,000 হাম্মামখানা ছিল এবং বাগদাদে 860 জন ডাক্তার প্র্যাকটিস করতেন। খলিফা হারুনুর রশিদের সময় নগরীর জনসংখ্যা 10 লাখের চেয়েও বেশি ছিল। খলিফা মনসুরের শাসনামল থেকে বাগদাদে গ্রিক ও সুরায়ানি ভাষার অনুবাদ শুরু হয়। হারুনুর রশিদের সময় বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক রূপ পায়। খলিফা মামুন, যিনি আব্বাসী খলিফাদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতায় অদ্বিতীয়, তার আমলে বাগদাদ জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করে। আব্বাসী আমলে বাগদাদের জ্ঞান চর্চার উদাহরণের জন্য এটি যথেষ্ট যে উরায়েব নামে মামুনের একজন দাসী 1000 রাগ সুর আবিষ্কার করে। জ্ঞান, প্রতিভা, মার্জিত ভাষার সহিত রসে সে ছিল অনন্য। আরবের শেষ কবি ও ইলমে বদি এর প্রত্যক্ষ খলিফা মুতাসিম বিল্লাহ তার প্রতিভা ও যোগ্যতায় মুগ্ধ হয়ে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন। বাগদাদের এই বিস্ময়কর উত্থান ও উন্নতির সঙ্গে সঙ্গে খলিফা, উজির এবং শাসকবর্গ ভোগবাদী ও প্রবৃত্তিপরায়ণ হয়ে পড়ে। বাগদাদের জীবন ও চরিত্রে ভোগবিলাস, খেলতামাশার বাজার গরম হয়ে ওঠে। নাচ, গান, সুর ও সুরার মাহফিল জমজমাট হতে থাকে। সে সময়ে বাগদাদের শাহী চরিত্র জানতে হলে আপনাকে পড়তে হবে আবুল ফরাজ ইস্পাহানির কিতাবুল আগানি। তবে তখনও বাগদাদের জনসাধারণের ধর্মীয় চেতনা ও আবেগ পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। কতিবে বাগদাদি তারিখে বাগদাদ গ্রন্থে উল্লেখ করেন, তখনও বাগদাদের ঘরে ঘরে, পাড়া মহল্লায় এবং দরবার সমাবেশে কালাল্লাহু আর কালা রাসূলুল্লাহ এই আলোচনায় চলত। এভাবেই প্রতিষ্ঠিত হয় বাগদাদ বাইতুল হিকমা। এত শান শৌকত নিয়ে বাগদাদ প্রতিষ্ঠার পরও একদিন এই বাগদাদ ধ্বংস হয়।